আসসালামু আলাইকুম। বরাবরের প্রতিদিনের ক্লাসের মতো আজকেও আজিজ নার্সিং স্কুল আপনাদের জন্য নিয়ে আসছে ফান্ডামেন্টাল অফ নার্সিং ক্লাস। আমরা প্রতিদিনের মতো আজকেও আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। সো লাইভ ক্লাসে যারা এখনও যোগদান করিনি তারা দ্রুততম সময়ের মধ্যে যোগদান করে ফেলি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন ভালো আছেন। সুতরাং আজিজ নার্সিং স্কুল আপনাদের রিকোয়েস্টে আজকেও ফান্ডামেন্টালস অফ নার্সিং থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছে, যে প্রশ্নগুলো সাধারণত ফান্ডামেন্টালস অফ নার্সিং বিষয়ের বেসিক প্রশ্ন, এবং সেই বেসিক প্রশ্নের সাথে আরও কিছু বিষয় থাকবে যেগুলো সাধারণত অধ্যয়নরত ছাত্রছাত্রী অথবা কম্প্রিহেন্সিভ নার্সিং বা লাইসেন্সিং পরীক্ষার্থী যারা আছি তাদেরও কিন্তু কাজে লাগবে। সুতরাং সাবিকুন নাহার সানি জয়েন করে ফেলেছে আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। সবাই দ্রুত যোগদান করে ফেলি, আর সেই সাথে যারা এখনও পর্যন্ত জানি না বা লাইভে আসেনি তারা আস্তে আস্তে চলে আসি। ঠিক আছে, সাবিকুন নাহার সানি সবাইকে একটু মেনশন করে দিই, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিচ্ছি। ওকে, ফান্ডামেন্টালস অফ নার্সিং আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় এবং শেষ। আমরা আসলে আজকের পরে আর ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করব না, আজকে আমরা শেষ ক্লাস, এরপরে আমরা অন্য সাবজেক্টে যাব। এভাবে আমরা প্রতিদিন মিনিমাম 30 থেকে 40টা করে এমসিকিউ এবং মাল্টিপল চয়েস কোশ্চেন বা আমরা বেস্ট অ্যান্সার করব, আর সেই বেস্ট অ্যান্সারের সাথে আমরা প্রতিদিন এগুলো ফিডব্যাক করব। লাইভ ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমরা প্রতিদিন একই রকমভাবে আমরা ক্লাসের সঙ্গে যুক্ত হব, সেই সাথে প্রশ্নগুলোর উত্তর দিব। ঠিক আছে, প্রশ্নগুলোর উত্তর দিব এবং সেই সাথে আমরা পড়াও হয়ে যাবে। আমাদের বেসিক যে উদ্দেশ্য তা হচ্ছে যে পড়াও হয়ে যাবে, সেই সাথে আমাদের একটা প্র্যাকটিসও হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিই অথবা লাইভটা একটু শেয়ার করে দেই, এতে সবার উপকার হবে, সবাই যোগদান করতে পারবে। বন্ধুবান্ধব যারা আছে সবাইকে, আসলে ইন্টার্নশিপ টাইম তো সবাই আসলে যোগদান করতে পারছে না, অনেকের বিকাল ডিউটি করে বাসায় গিয়ে রেস্ট নিচ্ছে, ভালো লাগে না আসলে, আবার অনেকের নাইট ডিউটি চলছে। সো দ্রুততম সময়ের মধ্যে সবাইকে একটু মেনশন করে দিই, আমরা খুব তাড়াতাড়ি শুরু করে ফেলবো। হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি শুরু করে ফেলবো, আমরা কথা বেশি বাড়াবো না, আমরা তাড়াতাড়ি শুরু করে ফেলবো। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আজিজুল হক, রেজিস্টার্ড নার্স। আমরা আজকে ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের 2 নম্বর ক্লাসটা নিয়ে আলোচনা করব। বন্ধ করো। যারা এখনো যোগদান করেনি তারা দ্রুত যোগদান করে ফেলি, আর আমরা শুরু করে ফেলি আসলে। ঠিক আছে, আমরা শুরু করে ফেলি। আমাদের আজকের প্রথম যে কোশ্চেনটা থাকবে তা হচ্ছে যে ফলোয়িং আর দ্য কম্পোনেন্টস অফ কমিউনিকেশন। ঠিক আছে, ফলোয়িং আর দ্য কম্পোনেন্টস অফ কমিউনিকেশন। আমরা কমিউনিকেশনের যে 5টা উপাদান পড়েছিলাম সেই 5টা উপাদান নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টালস অফ নার্সিং ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? একটা হচ্ছে কি সেন্ডার, তারপরে হচ্ছে মেসেজ, তারপরে হচ্ছে মিডিয়া, এটা হচ্ছে রিসিভার, আর এটা হচ্ছে কি ফিডব্যাক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কমিউনিকেশনের কি ছিল, কমিউনিকেশনের প্রসেস ছিল। ঠিক আছে, এটা হচ্ছে কমিউনিকেশন। সো এই কমিউনিকেশনের 5টা কম্পোনেন্ট ছিল। কমিউনিকেশনের 5টা কম্পোনেন্ট থেকে আমরা এখান থেকেই শিখতে পারি। তাহলে এখান থেকে কোন কোনটা আমাদের কাছে কমন হয়ে গেল? আমাদের কাছে রিসিভারটা আমাদের যুক্ত হয়েছে। ঠিক আছে, রিসিভারটা আমাদের এই সাথে এসে গেল। এরপরে হচ্ছে ফিডব্যাক এখানে নাই, আমাদের মেসেজটা এখানে চলে আসলো, মেসেজ আর হচ্ছে সেন্ডার, এই 3টে আমাদের এখানে চলে আসলো। সো these 5 components are the most important components of communication. তো 1 নম্বরে হচ্ছে সেন্ডার, 2 নম্বরে হচ্ছে মেসেজ,
3 নম্বরে হচ্ছে মিডিয়া, 4 নম্বরে হচ্ছে রিসিভার, 5 নম্বরে হচ্ছে ফিডব্যাক। তো অ্যামং দেম এখানে গেস্টার রয়েছে। গেস্টার কিন্তু কমিউনিকেশনের কোনো ইয়ে নয়, আর সেই সাথে মুভমেন্ট আর গেস্টার বেসিক্যালি সেম কথা, মুভমেন্টও নয়। তাহলে আমাদের উত্তর হবে কি, তাই না? আমাদের উত্তর হচ্ছে বি, সি আর হচ্ছে ই। এই তিনটে আমাদের ট্রু হবে, বাদ বাকি দুইটা আমাদের ফলস হবে। ঠিক আছে, তাহলে ফলোয়িং আর দ্য কম্পোনেন্টস অফ কমিউনিকেশনের মধ্যে রিসিভার হবে, মেসেজ হবে আর সেন্ডার হবে। ঠিক আছে, এরপরে আমাদের 2 নম্বর কোশ্চেনটা কি আছে, এটা তো মোটামুটি সহজ আছে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনটা কি হবে? 2 নম্বরটা হচ্ছে আমাদের মোরাল অ্যান্ড এথিক্যাল বিহেভিয়ার অফ নার্সেস। ঠিক আছে, নার্সদের 2 রকমের মোরাল অ্যান্ড এথিক্যাল বিহেভিয়ার আছে। কি আছে এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। ঠিক আছে, মোরাল অ্যান্ড এথিক্যাল বিহেভিয়ার অফ নার্সেস, নার্সদের মোরাল এবং এথিক্যাল বিহেভিয়ার কী কী রয়েছে? 1 নম্বরটা হচ্ছে প্যাশেন্স, 2 নম্বরটা হচ্ছে নলেজ, 3 নম্বরটা হচ্ছে অনেস্টি, 4 নম্বর হচ্ছে জাজমেন্ট আর 5 নম্বরটা হচ্ছে কনফিডেন্স। যারা যারা ফ্রেন্ডদেরকে মেনশন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ওকে, তাহলে আমাদের প্রথম আজকে দেখা যাচ্ছে মোরাল অ্যান্ড এথিক্যাল বিহেভিয়ার অফ নার্সেস। 1 নম্বরে হচ্ছে প্যাশেন্স মানে কি ধৈর্য, 2 নম্বরে হচ্ছে জ্ঞান, অনেস্টি, জাজমেন্ট আর হচ্ছে কনফিডেন্স। কি হবে উত্তর? সবাই দ্রুত উত্তর দিয়ে ফেলবো, লাইভে যারা আছি দ্রুত উত্তর দিয়ে ফেলবো, দ্রুত উত্তর দিয়ে ফেলতে হবে। হ্যাঁ, প্যাশেন্স মানে হচ্ছে ধৈর্য, নলেজ অর্থ হচ্ছে জ্ঞান, অনেস্টি হচ্ছে সততা, এরপর জাজমেন্টটা হচ্ছে বিচার, সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার বা বিচার, আর কনফিডেন্সটা হচ্ছে আত্মবিশ্বাস। এই হচ্ছে আমাদের আজকের টপিকগুলো, মোরাল এবং এথিক্যাল বিহেভিয়ার। কোনটা কোনটা হবে উত্তর দিয়ে ফেলবো, দ্রুত উত্তর দিয়ে ফেলবো, দ্রুত। নাম্বার 1 হচ্ছে প্যাশেন্স, নাম্বার 2 হচ্ছে নলেজ, নাম্বার 3 হচ্ছে সততা বা অনেস্টি, 4 নাম্বারটা হচ্ছে জাজমেন্ট, 5 নাম্বারটা হচ্ছে কনফিডেন্স বা আত্মবিশ্বাস। ওকে, তাহলে এর মধ্যে কোনগুলো উত্তর হবে? আচ্ছা, শ্রাবণী ইতি উত্তর দিয়েছে BCE। আচ্ছা, বি হচ্ছে নলেজ, সি হচ্ছে অনেস্টি আর ই হচ্ছে কনফিডেন্স। এই তিনটেই হবে মোরাল অ্যান্ড এথিক্যাল বিহেভিয়ার। আমার তো মনে হচ্ছে অন্য কিছু। 1 নম্বরে হবে হচ্ছে, প্রথমটা হবে হচ্ছে কি অনেস্টি, আর দ্বিতীয়টা হবে হচ্ছে জাজমেন্ট। এই দুইটাই উত্তর হবে, বাদ বাকি হবে না। ধৈর্য ওটা আপনার নিজের ব্যক্তিগত গুণ, নলেজ ওটা আপনার ব্যক্তিগত অর্জন, কনফিডেন্স ওটা আপনার ব্যক্তিগত সম্পদ। কিন্তু বাদ বাকি যে দুটো, একটা হচ্ছে অনেস্টি, এও মনে হচ্ছে না। প্যাশেন্স, মোরাল এবং এথিক্যাল বিহেভিয়ারের মধ্যে ACD না, ACD, প্যাশেন্স, এরপর হচ্ছে অনেস্টি, এরপর হচ্ছে জাজমেন্ট। এই তিনটা উত্তর হবে। ওকে, উত্তর হবে তাহলে প্যাশেন্স, অনেস্টি আর হচ্ছে জাজমেন্ট। এরপরে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা মোটামুটি ইজি আছে। পারপোজেস অফ বেড মেকিং। বেড মেকিং আমাদের সেই প্রথম বর্ষের পড়ালেখা, প্রথম বর্ষের পড়া হচ্ছে আমাদের বেড মেকিং ছিল। বেড মেকিং আমরা দেখতে পাচ্ছি, বেড মেকিং এর প্রথমটা হচ্ছে পারপোজ কি আছে, টু প্রিভেন্ট বেড সোর, টু প্রোভাইড সিকিউরিটি, টু রিস্টোর ইমোশন, টু প্রমোট ক্লিনলিনেস, টু অ্যাসেস দ্য হেলথ কন্ডিশন। ঠিক আছে, এই 5টা আমাদের আজকে অপশন আছে। পারপাস কোনটা কোনটা হবে দেখে ফেলি। টু প্রিভেন্ট বেডসোর, বেডসোরটাকে প্রিভেন্ট করা যায়, এটা হতে পারে। টু প্রোভাইড সিকিউরিটিটা আসলে হবে না, ইমোশনটা হবে না। টু প্রমোট ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে উপরের দিকে ওঠানো। আর হচ্ছে টু প্রিভেন্ট বেডসোর, এটা হবে। টু প্রমোট ক্লিনলিনেস, এটা হবে।
আরটা হচ্ছে টু অ্যাসেস দ্য হেলথ কন্ডিশন। হেলথ স্বাস্থ্য বিষয়ক বিষয়টাকে কিন্তু অ্যাসেসমেন্ট করা। ঠিক আছে, এই তিনটা হবে। তাহলে ট্রু হবে হচ্ছে এ, ডি আর হচ্ছে ই, আর ফলস হবে হচ্ছে বি, সি। ঠিক আছে, এটা হবে হচ্ছে এটার উত্তর। পারপাজেস অফ বেড মেকিং, বেড মেকিং এর উদ্দেশ্য কি। ওকে, এরপরে আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বরটা রয়েছে দ্য পারপাজেস অফ ব্যান্ডেজিং। ব্যান্ডেজিং এর কি কি পারপাস রয়েছে, ব্যান্ডেজিং এর কি কি পারপাস থাকবে। ব্যান্ডেজিং কাকে বলে আগে আমাদের জানতে হবে। ব্যান্ডেজিং, যদি কোনো পেশেন্টের অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমরা যে ব্যান্ডেজগুলো করি, অথবা গজ, কটন, অন্যান্য কিছু দিয়ে যেগুলো আমরা পরিবর্তন করার চেষ্টা করি, যেগুলো আমরা দ্রুততম সময়ের মধ্যে একটা সাপোর্ট প্রদান করি, সেটা হচ্ছে কি ব্যান্ডেজিং। ফর মুভমেন্ট, ফর মুভমেন্ট, মুভমেন্টের জন্য, মুভমেন্ট যেন করা না, মুভমেন্ট। এবার টু সাপোর্ট দ্য ইনজুর্ড পার্ট, টু ইনক্রিজ দ্য হিমোরেজ, আর হচ্ছে টু ফিক্স অ্যান্ড রিটেইন ড্রেসিং, টু প্রোভাইডেড ফিজিক্যাল ডিসকমফোর্ট, টু প্রোভাইডেড ফিজিক্যাল ডিসকমফোর্ট। এর মধ্যে কোনটা কোনটা হবে, একটা হচ্ছে ফর মুভমেন্ট হবে না, টু সাপোর্ট অ্যান ইনজুর্ড পার্ট, এটা ইনজুর্ড পার্টটা হবে, টু ইনক্রিজ হিমোরেজ এটা হবে না, এরপর হচ্ছে টু ফিক্স অ্যান্ড রিটেইন ড্রেসিং, বিসিডি। এই পাগল, বিসিডি তাহলে ইনক্রিজ হিমোরেজ, হিমোরেজ কেন হবে, হিমোরেজ কেন হবে, ইনক্রিজ হিমোরেজ, হিমোরেজ করবে না। এখানে হচ্ছে মুভমেন্ট, মুভমেন্ট যেন করতে না যায় বা ইমোবিলাইজেশন যেন না হয়। এরপরে হচ্ছে ইনজুর্ড এরিয়া, ইনজুর্ড এরিয়াটাকে সাপোর্ট দিবে, আর ফিক্স অ্যান্ড রিটেইন ড্রেসিং, এই দুটো হবে উত্তর। ঠিক আছে, প্রোভাইড ফিজিক্যাল ডিসকমফোর্ট না, কিন্তু এখানে যদি কমফোর্ট থাকতো তাহলে বিষয়টা উত্তর হতে পারতো, যদি ডিসকমফোর্ট সেহেতু এটা কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এখানে ব্যবহার করা হবে, এখানে উত্তর হবে হচ্ছে একটা হচ্ছে টু সাপোর্ট দ্য ইনজুর্ড এরিয়া, ইনজুর্ড পার্ট, আর হচ্ছে টু ফিক্স অ্যান্ড রিটেইন ড্রেসিং, এই দুটো। ঠিক আছে, আমাদের 5 নম্বর কোশ্চেনটা অনেক সহজ। 5 নম্বর কোশ্চেন রয়েছে আমাদের ওয়াটারবর্ন ডিজিজ। ওয়াটারবর্ন ডিজিজগুলো কি কি আছে, টাইফয়েড, কলেরা, টিউবারকিউলোসিস, মেনিনজাইটিস। ঠিক আছে, মেনিনজাইটিস হবে, আর হচ্ছে প্লুরাইটিস। এর মধ্যে অ্যামং দেম কোনটা কোনটা আছে ওয়াটারবর্ন ডিজিজ, ওয়াটারবর্ন ডিজিজ কি কি আছে। ওয়াটারবর্ন ডিজিজ 1 নম্বরটা হচ্ছে টাইফয়েড, 2 নম্বরটা হচ্ছে কলেরা, 3 নম্বরে হচ্ছে টিউবারকুলোসিস, 4 নম্বরে হচ্ছে মেনিনজাইটিস, 5 নম্বরে হচ্ছে প্লুরাইটিস। টাইফয়েড বলতে বুঝি আমরা সালমোনেলা টাইফি বা সালমোনেলা টাইফি দ্বারা আক্রান্ত হয়ে যেটা হয় সেটা হচ্ছে কি সালমোনেলা টাইফি। ঠিক আছে, সালমোনেলা টাইফি। ঠিক আছে, টাইফি, এই সালমোনেলা টাইফি দ্বারা যেটা হয় সেটা হচ্ছে কি টাইফয়েড। এরপরে হচ্ছে কলেরা হবে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা কিন্তু টিউবারকুলোসিস হয়, ইনফ্লামেশন অফ দ্য মেনিনজাইটিস দ্বারা মেনিনজাইটিস হয়, আর ইনফ্লামেশন অফ দ্য কাভারিং অফ দ্য লাং, এটা হলে হচ্ছে প্লুরাইটিস হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর হবে কি টাইফয়েড আর হচ্ছে কলেরা। টিউবারকুলোসিস যেটা ওটা বাতাসবাহিত রোগ, মেনিনজাইটিস যেটা এটা হচ্ছে ইনফেকশাস রোগ, প্লুরাইটিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ। সো এখানে উত্তর হবে এ অ্যান্ড বি। ওকে, ভেরি গুড, সবাই এ অ্যান্ড বি বলছি, সবাই এ অ্যান্ড বি বলছি। ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেই, লাইভটা একটু শেয়ার করে দেই। আজকে আমাদের জনসংখ্যা কম, সবাই মনে হয় ক্লান্ত। ঠিক আছে, তাহলে আমরা লাইভটা একটু শেয়ার করে দিই কষ্ট করে যারা আছি। এ অ্যান্ড বি, ওকে ফাইন। এরপরে হচ্ছে তারেক, সবাইকে একটু দাগ দেই। শ্রাবণী, ইতি যারা আছে, ইতি একটু গ্রুপে মেসেজটা দিয়ে দাও, অথবা সবাইকে একটু শেয়ার করে দাও লাইভটা। ওকে, অরূপ যোগদান করেছে আমাদের সাথে, তারেক সুবীরকে মেনশন দিয়েছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা কমপ্লিকেশনস অফ বার্ন, আজকে বার্ন নিয়ে কথা বলতে চাইছিলাম। বার্ন হচ্ছে একটা টপিক, বার্নের টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বার্নের টপিকটা খুবই ইম্পর্টেন্ট। বার্নটা হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ডের কারণে যেটা পুড়ে যায় সেটা হচ্ছে বার্ন। এখানে কমপ্লিকেশনস মানে হচ্ছে জটিলতা। কি কি জটিলতা হতে পারে সবাই একটু দেখি তাড়াতাড়ি। হ্যাঁ, এক নম্বরে হচ্ছে ইউরেমিয়া, 2 নম্বরটা হচ্ছে লস অফ ফাংশন, পোস্ট বার্ন কন্ট্রাকশন, আর হচ্ছে ব্লিডিং, আর হচ্ছে টিউমার ফর্মেশন। কোনটা কোনটা উত্তর হবে, কোনটা কোনটা উত্তর হবে। আমাদের বার্ন হলে বা সাধারণত পুড়ে গেলে সাধারণত কোন কোন রকমের কমপ্লিকেশনসগুলো আমরা সবচেয়ে নিকটতম সময়ের মধ্যে দেখে ফেলি
সেগুলো হচ্ছে ইউরেমিয়া, লস অফ ফাংশন, পোস্ট বার্ন কন্ট্রাকচার, এরপরে হচ্ছে ব্লিডিং, এরপরে হচ্ছে টিউমার ফরমেশন। কি হবে উত্তর দেখে ফেলি। কি উত্তর হবে, কি উত্তর হবে, কি উত্তর হবে, কে বলবে, কারা বলবে? তাড়াতাড়ি উত্তরগুলো লিখে ফেলি। ট্রু হবে কি? এ ফর ইউরেমিয়া, বি ফর লস অফ ফাংশন, আর ডি ফর ব্লিডিং। কমপ্লিকেশনস অফ বার্ন ভালো করে দেখতে হবে, এটা কিন্তু কমপ্লিকেশনস বলেছে, অথবা আমাদের জটিলতাগুলো কি হতে পারে। বি আর সি। আচ্ছা, আওয়াল যোগদান করেছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ আওয়াল। আসসালামু আলাইকুম, অভিনন্দন আজিজ নার্সিং স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আচ্ছা, বি আর সি, বিতে হচ্ছে লস অফ ফাংশন, সেই জায়গাটা কাজ করে না, আর সি হচ্ছে পোস্ট বার্ন কন্ট্রাকচার। আর অনেকে বলছে এ আর ডি ফর ব্লিডিং। ব্লিডিংটা আসলে বার্নে ব্লিডিংটা খুবই কম দেখা যায়, ঠিক আছে, বার্নে ব্লিডিংটা খুবই কম দেখা যায়। আর হচ্ছে বি হচ্ছে লস অফ ফাংশন, হ্যাঁ লস অফ ফাংশনটা হতে পারে। আচ্ছা, পোস্ট বার্ন কম বি আর সি, এটা উত্তর হবে হচ্ছে বি অ্যান্ড সি, ঠিক আছে, লস অফ ফাংশন অ্যান্ড পোস্ট বার্ন কন্ট্রাকচার, এই দুটো উত্তর হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে 7 নাম্বার যে প্রশ্ন, তা হচ্ছে আমাদের ইন্ডিকেশন অফ মাউথ কেয়ার। খুবই সহজ প্রশ্ন, মাউথ কেয়ার কাকে কাকে দিবেন? ওরাল কেয়ার বা মাউথ কেয়ার, মুখের যে সেবাটা দিয়ে থাকি আমরা, যে সমস্ত পেশেন্টরা সাধারণত নিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারে না, অথবা নিজের উপরে নিজের কাজগুলো নিজে করতে পারে না, সেই সব মানুষদের এই কাজটা আমরা করে দিতে পারি, সেটা হচ্ছে মাউথ কেয়ার। Mouth care is the most important topic for fundamental of nursing because of the most unconsciousness and helpless patients are can't indicated to their mouth care, and for that reason মুখের মধ্যে ছত্রাক সংক্রমণ হতে পারে, অথবা যে কোনো রকম একটা আনহাইজেনিক হতে পারে। দ্রুত বলতে হবে সবাই। আচ্ছা, এক নম্বরটা হচ্ছে আনকনশাস পেশেন্ট অর্থাৎ অচেতন রোগী। 2 নম্বরটা হচ্ছে হেল্পলেস পেশেন্ট, অসহায় রোগী। 3 নম্বরটা হচ্ছে পোস্ট অপারেটিভ পেশেন্টে যখন যায় পেশেন্ট, তখন কিন্তু সে আনকনশাস থাকে, অথবা নিজের উপর নিজের কন্ট্রোল থাকে না, এটার জন্য এবিসি হতে পারবে। আচ্ছা, এবার নিউ অ্যাডমিটেড পেশেন্ট, নতুন ভর্তিকৃত রোগীরে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে মাউথ কেয়ার দেওয়ার দরকার নাই। আরটা হচ্ছে হেলদি পেশেন্ট, স্বাস্থ্যবান যারা আছে বা স্বাস্থ্য যারা আছে, তাদের তো আলটিমেটলি দেওয়ার দরকার হয় না, ঠিক আছে। তাহলে উত্তর হবে আমাদের ABC। ট্রু হবে কি ABC, আর ফলস হবে হচ্ছে DE, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের D and E। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই, অ্যাবনর্মালিটিস অফ ইউরিন। এর মধ্যে সি উইথ কনফিউশন, সি হবে। আচ্ছা, তাহলে আমাদের অ্যাবনর্মালিটিস অফ ইউরিন অ্যাবনর্মালিটিস কোনগুলো? পেশেন্টে যে সমস্ত ইউরিন কমপ্লিকেশনস বা ইউরিন অ্যাবনর্মালিটিসগুলো হয়ে থাকে, তার মধ্যে কী হতে পারে? অ্যাবনর্মালিটিস অফ ইউরিন ইউরিন অ্যাবনর্মালিটিসগুলো কী হতে পারে? 1 নম্বরটা হচ্ছে অ্যাপনিয়া, 2 নম্বরটা হচ্ছে অলিগিউরিয়া, 3 নম্বরটা হচ্ছে ডিসইউরিয়া, 4 নম্বরটা হচ্ছে ট্রেকিকার্ডিয়া, আর 5 নম্বরটা হচ্ছে পলিউরিয়া, ঠিক আছে। বি, সি আর হচ্ছে ই, পলিউরিয়া, তাই না? আমরা এখানে দেখতে পারি। আচ্ছা, অ্যাপনিয়াটা হচ্ছে অ্যাবসেন্স অফ রেসপিরেশন, তাহলে এটা তো হবে না। অলিগিউরিয়াটা হচ্ছে ইন 24 আওয়ার্স, ইউরিন কত 200 থেকে 300 ml, এটা হচ্ছে অলিগিউরিয়া। ডিসইউরিয়াটা হচ্ছে পেইনফুল ইউরিনেশন, আর ট্রেকিকার্ডিয়াটা হচ্ছে পালস রেট মোর দেন 100 বিট পার মিনিট, আর পলিউরিয়াটা হচ্ছে ইন 24 আওয়ার্স ইউরিন
মোর দেন 2500 ml, এইটা হচ্ছে পলিউরিয়া। তাহলে এখান থেকে শব্দার্থ থেকে কিন্তু বুঝতে পারছি আমরা যে ইউরিনের অ্যাবনর্মালিটিস কোনগুলো। ঠিক আছে, আজকে আসলে আমি নিজে একটু অসুস্থ, প্লাস হচ্ছে একটু মাথা ব্যথা ছিল সারাদিন। কেন যে মাথা ব্যথাটা হচ্ছে বুঝতে পারছি না। সো এই মাথা ব্যথার কারণে আমি আজকে একটু জোরে বা একটু শাউট করে কথা বলতে পারছি না। আশা করছি সবাই ঠিকমতো দেখতেও শুনতে পাচ্ছি। এটার জন্য আর বেশি মানে ক্লাসের প্রতি ওরকম যে খুব বেশি একটা ইফোর্ট পাচ্ছি না আর কি। আজকে আমার নিজে একটু সিক, এই জন্য অসুবিধা। তারপরেও অনেক কষ্ট করে অনেকগুলো এমসিকিউ এবং বেস্ট অ্যান্সার রেডি করেছি, যেহেতু আমি কমিটেড সবার সাথে। আজিজ নার্সিং স্কুল সবার সাথে কমিট করেছে, সবার সাথে অঙ্গীকার করেছে যে সে প্রতিদিন ক্লাস নেবে। সুতরাং সেই কমিটমেন্ট থেকেই আসলে এত দুর্বল লাগা বা অসুস্থতার মধ্যেও ক্লাস রেডি করে সবার সামনে ক্লাসে আসা। সো ঠিক আছে, অ্যাবসেন্স অফ রেসপিরেশন এটা হবে না। 24 আওয়ার্সে 200 থেকে 300 ml হবে। এটা অলিগিউরিয়া হতে পারে। 3 নম্বর সিটা হচ্ছে পেইনফুল ইউরিনেশন, বা আমাদের পেইনফুল ইউরিনেশন হলে অবশ্যই এটা ইউরিনের সাথে জড়িত। ট্রেকিকার্ডিয়া, পালস রেট এটার সাথে একদমই জড়িত নয়। আর পলিউরিয়া 24 আওয়ার্সে ইউরিন 2500 ml এর বেশি হবে, এটাও একটা অ্যাবনর্মালিটিস। সুতরাং আমাদের উত্তর হবে অলিগিউরিয়া, ডিসইউরিয়া আর পলিউরিয়া। এই তিনটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, এই তিনটা আমাদের ট্রু হবে, বাদ বাকি দুইটা যেমন হচ্ছে অ্যাপনিয়া আর ট্যাকিকার্ডিয়া, এই দুটো আমাদের ফলস হবে। ঠিক আছে, তাহলে সবাই মিলিয়ে নিই, সবার সাথে মিলিয়ে নিই। ঠিক আছে, মিলিয়ে নিই যে ঠিক আছে কিনা। এরপরে হচ্ছে 9 নম্বর, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড নার্সেস। গুড নার্সেসের ক্যারেক্টারিস্টিক্স কী কী আছে? গুড নার্সেসের ক্যারেক্টারিস্টিক কী আছে? লাভ অফ ওয়ার্ক, গুড ম্যানেজার। আচ্ছা, ডিসইউরিয়া জানতাম না। ওকে ফাইন। মোহাম্মদ আব্দুল আওয়াল, ডিসইউরিয়াটা হচ্ছে ডিজ মানে হচ্ছে পেইনফুল। যদি কোনো টার্গেটেড শব্দের সাথে DYS ডিস কথাটা থাকে, এটা মানে হচ্ছে পেইনফুল। ঠিক আছে, পেইনফুল, যেমন ডিসইউরিয়া। ডিসইউরিয়া মানে হচ্ছে পেইনফুল ইউরিনেশন, পেইনফুল ইউরিনেশন। ঠিক আছে, যদি বলি ডিসমেনোরিয়া, ঠিক আছে, ডিসমেনোরিয়া, ডিসমেনোরিয়া এটা হচ্ছে পেইনফুল মিনিস্ট্রেশন। আবার যদি বলি ডিসফাংশন, ঠিক আছে, ডিসফাংশন এটা মানে হচ্ছে কি, যে কোনো অর্গানে, টার্গেটেড অর্গানের পেইনফুল কাজ। ঠিক আছে, ডিসফাংশন। তাহলে যে কোনো শব্দের শুরুতে যদি প্রিফিক্স হিসেবে DYS ডিস কথাটা থাকে, তার মানে সেটা হচ্ছে পেইনফুল। ওকে, তাহলে নতুন একটা বিষয় আমরা জানলাম। থ্যাংক ইউ সো মাচ। এরপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড নার্স। একজন গুড নার্সের কী কী রকমের বৈশিষ্ট্য থাকবে? নাম্বার 1-এ থাকবে হচ্ছে লাভ অফ ওয়ার্ক, কাজের প্রতি ভালোবাসা। নাম্বার 2 হচ্ছে গুড ম্যানেজার, অর্থাৎ ভালো একজন ব্যবস্থাপক। 3 নম্বর হবে হচ্ছে ইররেসপন্সিবল বা দায়িত্বহীন। আর 4 নম্বর হবে হচ্ছে অনেস্টি, সততা। আর 5 নম্বর হবে হচ্ছে ইনডিসিপ্লিন। ঠিক আছে, তাহলে এখানে 3টা হচ্ছে আমাদের পজিটিভ গুণগুলো বলেছে। তাহলে এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স হবে। লাভ অফ ওয়ার্ক, কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে, আমার কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে, আমাকে একজন ভালো ম্যানেজার হতে হবে, আর অনেস্টি, কাজের প্রতি সততা থাকতে হবে। তাহলে আমি একজন ভালো নার্স হতে পারবো। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে নাম্বার 10 নাম্বার রয়েছে কি, ইন্ডিকেশনস অফ মাউথ কেয়ার। এটা আমরা এর আগে একবার পড়েছি, এর আগে একবার ছিল, কিন্তু এটা পরীক্ষাতে বেশ কয়েকবার আসছে। বাট অপশানগুলো কিন্তু একটু এদিক ওদিক উল্টানো। ঠিক আছে, আমি আবারও বলছি, কোশ্চেনটা পড়তে হবে। MCQ মুখস্থ করে কোনো লাভ নেই। MCQ মুখস্থ করলে মনে থাকবে না, অপশন দেখলে গোলায় যাবে। এটার জন্য MCQগুলো বুঝে বুঝে পড়লে আমাদের সেটা মনে রাখতে সুবিধা হবে। এবং যদি MCQর অপশনগুলো উল্টাপাল্টা থাকে অথবা অন্য কোনো অপশন দেওয়া থাকে, সেটাও আমরা কভার করতে পারবো। তাহলে নাম্বার 10 নম্বরে ইন্ডিকেশনস অফ মাউথ কেয়ার। মাউথ কেয়ারগুলো আমরা কাদের কাদের দিব? এখানে হচ্ছে আনকনশাসনেস পেশেন্ট আছে, অচেতন রোগী। 2 নম্বরটা হচ্ছে রেসপন্সিভ পেশেন্ট। 3 নম্বর হচ্ছে নিউ অ্যাডমিটেড পেশেন্ট। 4 নম্বরটা হচ্ছে প্রি অপারেটিভ পেশেন্ট। আর 5 নম্বরটা হচ্ছে হেল্পলেস পেশেন্ট। আচ্ছা, প্রি অপারেটিভ পেশেন্টকে কি আমরা মাউথ কেয়ার দিব? হ্যালো,
প্রি অপারেটিভ পেশেন্ট, এটা কিন্তু প্রি অপারেটিভ, হ্যাঁ এটা কিন্তু প্রি অপারেটিভ। যে সমস্ত পেশেন্টদের এখনো পর্যন্ত অপারেশন হয়নি সেসব পেশেন্টদেরকে কি আমরা মাউথ কেয়ার দিব? একটু খেয়াল করে দেখি, মাউথ কেয়ার দিব? তাদের মাউথ কেয়ার দেওয়া কি ম্যান্ডেটরি? আচ্ছা, উম্মে আয়েশা কামরুন বলছেন যে প্রি অপারেটিভ হবে না। রাইট, প্রি অপারেটিভ হ্যাঁ স্যার, কারণ এনপিও থাকে। আচ্ছা, ভুলে দিয়ে ফেলছি। আচ্ছা, এনপিও থাকে, এনপিও থাকলে সাধারণত প্রি অপারেটিভ পেশেন্টদেরকে মাউথ কেয়ার খুব কম দেওয়া হয়ে থাকে। কারণ প্রি অপারেটিভ কেয়ারের সময় যদিও সে এনপিও থাকে কিন্তু সে কিন্তু রেসপন্সিভ থাকে, সে কিন্তু নিজের কাজ নিজে করার মতো সক্ষমতা থাকে। এটার জন্য সাধারণত আমরা প্রি অপারেটিভ পেশেন্টকে ওভাবে ইন্ডিকেটেড মাউথ কেয়ার দিয়ে থাকি না। ঠিক আছে, এভাবে ইন্ডিকেটেড পেশেন্টকে আমরা মাউথ কেয়ার দিয়ে থাকি না। যদি আমরা পেশেন্টকে বলি যে আপনার তো আগামীকাল সকালে অপারেশন হবে, আজকে সকালে আপনি ব্রাশ করে আপনি মুখমণ্ডল ধুয়ে তারপরে আপনি ওটিতে যাবেন, তাহলে কিন্তু পেশেন্ট পারবে। এটার জন্য প্রি অপারেটিভ পেশেন্টদের ক্ষেত্রে সরাসরি মাউথ কেয়ারটা কিন্তু ইন্ডিকেটেড না, মানে নার্সদের দ্বারা প্রদানকৃত প্রি অপারেটিভ মাউথ কেয়ারটা ইন্ডিকেটেড না। এটার জন্য এখানে আমাদের হবে মাত্র দুইটা, একটা হচ্ছে কি আনকনশাস পেশেন্ট, আর একটা হচ্ছে হেল্পলেস পেশেন্ট। ঠিক আছে, রেসপন্সিভ পেশেন্টদের দিব না, নিউ অ্যাডমিটেড পেশেন্টদের দিব না, প্রি অপারেটিভ পেশেন্টদেরও দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে যাচ্ছি 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের এক্সটার্নাল হিমোরেজ ক্যান বি কন্ট্রোল বাই। এই প্রশ্নটা একটু অন্যরকমের। এক্সটার্নাল হিমোরেজ ক্যান বি কন্ট্রোল বাই। এক্সটার্নাল হিমোরেজটাকে আমরা কিভাবে কন্ট্রোল করি? একটা হচ্ছে লুজ ব্যান্ডেজ, নাকি প্রেশার ব্যান্ডেজ দেই, নাকি এলিভেটেড ইনজুর পার্ট দেই, নাকি ডিরেক্ট প্রেশার অন ইনজুর পার্ট দেই, নাকি এনকারেজ করি। ঠিক আছে, এনকারেজ কি আমি জানি না, এটাও অপশনে দেখলাম। তাই এনকারেজ মানে তো হচ্ছে উৎসাহিত করা, এখন কিসের জন্য যে উৎসাহিত করি আমি জানি না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রশ্ন রয়েছে এক্সটার্নাল হিমোরেজ, শরীরের বাহ্যিক অংশ থেকে যদি কোনো প্রকার রক্তক্ষরণ হয়ে থাকে তাহলে সেই রক্তক্ষরণের ক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারি। ঠিক আছে, লুজ ব্যান্ডেজ দিব, নাকি প্রেশার ব্যান্ডেজ দিব, নাকি এলিভেটেড ইনজুর্ড পার্ট দিব, ডিরেক্ট প্রেশার অন ইনজুর্ড পার্ট দিব, নাকি এনকারেজ করব। ঠিক আছে, এখানে হচ্ছে 1 নম্বরে হচ্ছে প্রেশার ব্যান্ডেজ, অবশ্যই প্রেশার ব্যান্ডেজ দিতে হবে। এলিভেটেড ইনজুর্ড পার্ট, এলিভেটেড মানে হচ্ছে কি উঁচু করে ধরা, ঠিক আছে, উঁচু করে রাখা। এলিভেটেড মানে হচ্ছে উঁচু করে দেওয়া, আর হচ্ছে ডিরেক্ট প্রেশার অন ইনজুর্ড পার্টটাকে ইনজুর্ড পার্টটাকে কী করবে? ইনজুর্ড পার্টটাকে ডিরেক্ট প্রেশার দিবে। তাহলে ভিসিডি এলিভেটেড পার্ট, হ্যাঁ ঠিক আছে। এটা হিমোরেজটা কন্ট্রোল করার জন্য কিন্তু আমরা কি করি? চাপ দিয়ে রাখি। প্রথমটা কথা হচ্ছে জোরে চাপ দেই, 2 নম্বর কথা হচ্ছে ডিরেক্ট চাপ দেই, আর 3 নম্বর কথা হচ্ছে ওই জায়গাটাকে আমরা উঁচু করে রাখি। সে আপনার যদি পা কেটে যায় তাহলে আপনার পাটা যদি অন্য অর্গানের তুলনায় একটু উঁচু করে রাখেন তাহলে আপনার পা থেকে ব্লিডিংয়ের সম্ভাবনাটা কমে যাবে। ঠিক আছে, এটার জন্য আমাদের এখানে উত্তর হবে কি? 1 নম্বরটা হচ্ছে প্রেশার ব্যান্ডেজ, 2 নম্বরটা হচ্ছে এলিভেটেড ইনজুর্ড পার্ট, আর 3 নম্বরটা হচ্ছে ডিরেক্ট প্রেশার। এই 3টা আমার এখানে উত্তর হবে। ঠিক আছে, বাদ বাকি লুজ ব্যান্ডেজটা হবে না, কারণ লুজ ব্যান্ডেজ দেওয়া আর না দেওয়া সমান কথা, আর এনকারেজের বিষয়টা আমি জানি না। নাম্বার 12 রয়েছে নন ভার্বাল কমিউনিকেশনস আর। আমাদের কমিউনিকেশন থেকে ফান্ডামেন্টালস অফ নার্সিং এর বিষয় থেকে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আসে। তার মধ্যে আমরা দেখি এখানে নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে থাকে টাচ, লেকচার, বডি মুভমেন্ট, আই কন্ট্যাক্ট, আর হচ্ছে টেলিফোন কমিউনিকেশন। তাহলে নন ভার্বাল যেটা, নন মানে হচ্ছে না, ভার্বাল মানে হচ্ছে মুখে কথা বলা। তাহলে মুখে কথা না বলে কোন কমিউনিকেশন আমরা করতে পারি? কি হবে? 1 নম্বরটা হচ্ছে কি আছে? টাচ মানে স্পর্শ, লেকচার মানে হচ্ছে বক্তৃতা, বডি মুভমেন্টটা হচ্ছে শরীর নাড়াচাড়া করা, আই কন্ট্যাক্টটা হচ্ছে চোখে চোখে কথা বলা, আর নাম্বারটা হচ্ছে টেলিফোন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লেকচার যেটা আছে, লেকচারটা অবশ্যই আমরা মুখে ভাষণ আকারে দিয়ে থাকি, বক্তৃতা দিয়ে থাকি। আর নাম্বারটা হচ্ছে টেলিফোনে আমরা কথা বলি, অবশ্যই টেলিফোনে আমাদের কথা বলতে হয়। তাহলে এই দুটো ভার্বাল কমিউনিকেশন হয়ে যায়। কিন্তু প্রথম যেটা আছে স্পর্শ,
ওটা আমরা কথা না বলেও দিতে পারি। এরপরে হচ্ছে বডি মুভমেন্ট, শরীরের যে একটা নাড়াচাড়া আছে, পোশ্চার গেস্টার আছে, ওটাও আমরা কোনো রকম কথা না বলে দিতে পারি। আর আই কন্ট্যাক্টটা হচ্ছে চোখের একটা যোগাযোগ। এই চোখের যোগাযোগটাও কিন্তু আমরা কোনো প্রকার স্পর্শ অথবা কোনো প্রকার কোনো মুখে কথা না বলেও দিতে পারি। সো আমাদের এখানে উত্তর হবে এ, সি আর ডি, টাচ, বডি মুভমেন্ট আর হচ্ছে আই কন্ট্যাক্ট। ঠিক আছে, এরপরে আমরা নাম্বার 13-তে চলে যাই। নাম্বার 13, আনলাকি 13। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হেলথ ইজ আ স্টেট অব কমপ্লিট। এই ডেফিনেশনটা আমাদের সকলকেই মুখস্থ রাখতে হবে, কারণ এটা হচ্ছে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রদত্ত একটা ডেফিনেশন, স্বাস্থ্যের ডেফিনেশন, যে ডেফিনেশনটা একজন নার্সকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে কি, হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল, তাই না? ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং, নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। ঠিক আছে, তাহলে এখানে ফিজিক্যাল আছে, মেন্টাল আছে, তারপর হচ্ছে কি সোশ্যালটাও কি হবে? ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল, তাই না? তার মানে হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা, আবার বলছে ABCE, ইকোনমিক্যাল। আসলে স্বাস্থ্যের সাথে ইকোনমিক বা সরাসরি অর্থের ব্যাপারটা কি জড়িত? যদি আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেফিনেশনসের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের কি আসবে? হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং। ঠিক আছে, নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। সেখানে আমাদের কোনো প্রকার কোনো রোগ অথবা বিকলাঙ্গতা থাকতে পারবে না। এটার জন্য আমাদের এখানে উত্তর হবে কি, ABC। ও সবাই একদম আচ্ছা, ফারিয়া, ঐশী, সোনিয়া, সুরাইয়া, শ্রাবণী, তারপর হচ্ছে কামরুন, সবাই আমরা ABC উত্তর দিয়ে যাচ্ছি। সুতরাং আমাদের এখানে সঠিক উত্তর হবে ABC। ওকে, এবার আমরা চলে যাই পরের নাম্বারটা হচ্ছে 14। ঠিক আছে, 14 নাম্বারটা হচ্ছে, 14তে আমরা দেখতে পাচ্ছি স্টেরিলাইজেশন ক্যান বি ডান বাই। স্টেরিলাইজেশন ক্যান বি ডান বাই 14 নম্বরে কি আছে আমাদের? 14 নম্বরে কি আছে? 14 নম্বরে কি থাকবে? 1 নম্বরটা হচ্ছে পাস্তুরাইজেশন। স্টেরিলাইজেশন করার সাথে কি পাস্তুরাইজেশন করার কোনো সম্পর্ক আছে? স্টেরিলাইজেশন, এর স্টেরিলাইজেশন হচ্ছে জীবাণুমুক্তকরণ, তাই না? জীবাণুমুক্তকরণের সাথে আমাদের কোনটা জড়িত? পাস্তুরাইজেশন, অটোক্লেভিং, ওয়াশিং, ওয়াটার বাথ আর হচ্ছে ইথাইলিন অক্সিডাইজ। এর মধ্যে কোনটা হবে? নাম্বার 1 হচ্ছে পাস্তুরাইজেশন, নাম্বার 2 হচ্ছে অটোক্লেভিং, নাম্বার 3 হচ্ছে ওয়াশিং, নাম্বার 4 হচ্ছে ওয়াটার বাথ, এরপর নাম্বার 5 হচ্ছে ইথাইলিন অক্সাইড। এখানে উত্তর হবে বি অ্যান্ড সি। কেন উত্তর হবে বি অ্যান্ড সি? অটোক্লেভিংয়ের মাধ্যমে আমরা অপারেশন থিয়েটার অথবা ইমার্জেন্সি অথবা ওয়ার্ডে ব্যবহৃত ইনস্ট্রুমেন্টগুলোকে জীবাণুমুক্তকরণ করতে পারি। আর সেই সাথে ইথাইলিন অক্সাইডিজ, এটা হচ্ছে একটা কেমিক্যাল স্টেরিলাইজ মেথড, যে মেথডের মাধ্যমে আমরা শার্প ইনস্ট্রুমেন্টগুলোকে জীবাণুমুক্তকরণ করতে পারি। কারণ শার্প ইনস্ট্রুমেন্টগুলো যদি আমি অটোক্লেভিং অথবা বয়লিংয়ে দিয়ে ফেলি, তাহলে কিন্তু সেই ইনস্ট্রুমেন্টগুলোর ধার অথবা তার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। And for that reason we have to use the autoclaving and ethylene oxides for the chemical reagent for sterilization method. ঠিক আছে, এটাও মোটামুটি সহজ ছিল। অনেকেই উত্তর দিয়ে ফেলেছে। কামরুল উত্তর দিয়েছে, নওরিন উত্তর দিয়েছে, শ্রাবণী ইতি উত্তর দিয়েছে, পপি আক্তার শাকিলা উত্তর দিয়েছে, সোনিয়া আক্তার কাইফা এবং সাইবা সিদ্দিকা বৃষ্টি সবাই উত্তর দিয়েছে। সবার উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে, ওয়াশিংটা বেসিক্যালি স্টেরিলাইজেশন হবে না। যারা ওয়াশিংটা উত্তর দিয়েছি, হ্যাঁ, ওয়াশিংটা হচ্ছে ধোয়াটা পানি দিয়ে, অ্যাজ ইউজুয়াল পানি দিয়ে ধুয়ে ফেললে তো সেটা আসলে ওইভাবে স্টেরিলাইজেশন হবে না। ঠিক আছে, এই জন্য ধোয়া বা ওয়াশিংটা কিন্তু হবে না অত। ঠিক আছে, এরপরে আছে 15 নাম্বার। 15 নাম্বারটা আরও সহজ। আমরা হাসপাতালে পেশেন্টদেরকে
ওয়াটার বা মেডিকেশনস যখন আমরা অ্যাডমিনিস্ট্রেশন করতে যাই, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন করতে গিয়ে কিছু রাইট বা সঠিক নিয়ম আমরা খুঁজতে পারি। সেই রাইট বা সঠিক নিয়মটা খোঁজার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো হচ্ছে, এক নম্বর এখানে কী কী উত্তর হবে? প্রথমে রয়েছে রাইট নার্স, রাইট ডোজ, রাইট বেড, রাইট রুট, রাইট টাইম। এখানে কি কি হবে? ঠিক আছে, এখানে মেডিসিনের সাথে জড়িত, আমাকে বুঝতে হবে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, ঔষধ প্রয়োগ, ঠিক আছে, ওষুধ প্রয়োগের সাথে রাইট নার্স জড়িত নয়, পেশেন্টের সাথে, এখানে পেশেন্ট রাইট বলছি, বা পেশেন্টের রাইট। রাইট ডোজ, রাইট ডোজ দেখতে হবে, রাইট রুট দেখতে হবে, আর রাইট টাইম দেখতে হবে। রাইট নার্স, রাইট নার্সের দরকার কি? সকালে নার্স যদি না দিয়ে বিকেলে নার্স দেয় তাতেও তো হবে, বাট রাইট ডোজ, ডোজটাকে কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। এটা যদি দেখা যাচ্ছে 250 ml ডোজ ছিল, সেখানে আমি 500 ml ডোজ দিয়ে ফেললাম, তাহলে তার ডোজ ঠিক থাকলো না, ঠিক আছে। রাইট বেড, বেড তো পেশেন্ট এক বেড, সকালে এক বেডে ছিল, সেখান থেকে ছুটি হয়ে যাওয়ার পরে অন্য বেডে ভর্তি হয়েছে, সুতরাং এটা ম্যান্ডেটরি না। কিন্তু রাইট রুটটা কিন্তু ইম্পর্ট্যান্ট, যে আইএম রুটের ইনজেকশন আইভি রুটে দেওয়া যাবে না, আবার ইন্ট্রাভেনাস রুটের ইনজেকশন ইন্ট্রাডার্মাল রুটেও দেওয়া যাবে না। এটার জন্য আমাকে অবশ্যই রুটের ব্যাপারটা মেনটেন করতে হবে। রুটটা হচ্ছে কি? রুটটা হচ্ছে আমাদের প্রয়োগের যে রাস্তা, সেটা হচ্ছে রুট। সুতরাং আইভিটা আইভিতে দিতে হবে, আইএমটা আইএমেই দিতে হবে। এরপর হচ্ছে রাইট টাইম, অ্যাবসলিউটলি দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর দ্য পেশেন্ট রাইটস বিকজ অফ রাইট টাইম। মেডিসিন পাওয়ার কথা ছিল দুপুর 2টায়, আমি গেলাম দুপুর 4টায় ইঞ্জেকশন দিতে, তাহলে কি হবে? হবে না। সুতরাং অবশ্যই আমাকে পেশেন্টের রাইট টাইমটাকে মেনটেন করতে হবে, সময়টাকে মেনে চলতে হবে। আমার ডিউটিতে যাওয়া এবং আসার ব্যাপারটা যেমন ম্যান্ডেটরি, ঠিক একই রকমভাবে পেশেন্টের ওষুধটা দেওয়া এবং তার ওষুধটা প্রয়োগ করার ব্যাপারটাও ম্যান্ডেটরি, ঠিক আছে। এরপর রয়েছে আমাদের রুল অফ 9। রুল অফ 9 এর বিষয়টা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। বার্ন থেকে এসেছে এই প্রশ্নটা, এবং বেশ কয়েকবার এই প্রশ্নটা আসছে। রুল অফ 9টা যদি আমরা দেখি তাহলে কি কি আছে? নাম্বার 1 হচ্ছে ব্যাক অফ বোথ লেগ, দুই পায়ের পেছনের দিকটা 2 গুণ 9, সাথে হচ্ছে পেরিনিয়ামটা 1%, পেরিনিয়ামটা 1%, পোস্টেরিয়র অফ ট্রাঙ্ক 2 গুণ 9 = 18%, এরপর হচ্ছে বোথ আর্মস 2 × 18%, নেক অ্যান্ড হেড অ্যান্ড নেক 2 গুণ 9 = 18%। এখানে কোনটা কোনটা উত্তর হবে দ্রুত বলে ফেলি, সবাই তাড়াতাড়ি বলতে হবে। রুল অফ 9 সবার একদম মুখস্থ থাকার কথা, ঠিক আছে। রুল অফ 9 আমাদের মাথা এবং মাথার সামনের দিকটা হচ্ছে কত? 4.5 4.5 9। এরপরে বুক আর পিঠ, ঠিক আছে, বুক আর পিঠ কত কত? 18 18 36। দুই হাত, হাত হচ্ছে কত? 9 9 18। এরপরে দুই পা 18 18 36, আর পেরিনিয়ামটা হচ্ছে 1%। এই সব কিছু মিলে মোট 100 ভাগ, ঠিক আছে, পেরিনিয়াম বা যৌনাঙ্গ 1%। তাহলে এ, বি আর ডি। আচ্ছা, ঠিক আছে, ওকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা উত্তর দিয়েছে। এরপর আমরা দেখি 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন কি আছে? ইন্ডিকেশন অফ অক্সিজেন থেরাপি। অক্সিজেন থেরাপি আমরা কাদেরকে দিয়ে থাকি? ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে হাইপোভলিমিক শক, নাম্বার 2 হচ্ছে রেনাল পয়জনিং, রেনাল ফেইলিওর, নাম্বার 3 হচ্ছে সিও পয়জনিং, আর নাম্বার 4 হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, আর নাম্বার ইতে হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। এখানে কোনটা উত্তর হবে? ইন্ডিকেশনস অফ অক্সিজেন থেরাপি, ঠিক আছে। হাসপাতালে সাধারণত আমরা কোন রোগীদের সবচেয়ে বেশি অক্সিজেন দিয়ে থাকি? অক্সিজেন থেরাপি কাদের দিয়ে থাকি সবচেয়ে বেশি? রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্টকে সবচেয়ে বেশি আমরা অক্সিজেন দিয়ে থাকি। হাইপোভলিমিক শক, শকে হলে তো অক্সিজেন কমে যায় না, তাহলে তাকে দেওয়া যাবে। কার্বন মনোঅক্সাইড পয়জনিং, তাকেও দেওয়া যাবে। মায়োকার্ডিয়াল ইনফার্কশন পেশেন্ট, তাকেও দেওয়া যাবে। তাহলে এই 3টা উত্তর হবে নাকি? যারা এ আর সি বলছে ডিও উত্তর হবে, এটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলেও পেশেন্টের
অক্সিজেনের রিকোয়ারমেন্ট হয়ে থাকে। ঠিক আছে, আমাদের হাইপোভলিমিক শক পেশেন্টের যদি ভলিউম কমে যাওয়ার ফলে যে শকটা হয়ে থাকে, এরপরে কার্বন মনোঅক্সাইড পয়জনিং হলে তাকেও দিতে হবে। এরপরে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলে সেই পেশেন্টকেও আমরা অক্সিজেন থেরাপি দিতে পারি। ঠিক আছে, এরপরে আমাদের হচ্ছে নাম্বার 18, সাইন অফ ডিহাইড্রেশন। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ডায়রিয়া বা কলেরার টপিক থেকে আসছে এটা। যে সমস্ত পেশেন্টদের শরীরের পানির পরিমাণটা কমে যায় তাদেরকে আমরা দেখি আনএবল টু ড্রিঙ্ক, পানি পান করতে পারে না। তারপর হচ্ছে ময়েস্ট টাং, জিহ্বা কি ভেজা থাকে, জিহ্বা ভেজা থাকে নাকি, জিহ্বা কি ভেজা থাকে। এরপর হচ্ছে প্রেজেন্ট অফ টিয়ার, চোখে পানি থাকে। লেথার্জি, সে কি আস্তে আস্তে লেথার্জিক হয়ে যায়, নাকি সানকেন আই হয়। সানকেন আই মানে কি চোখ পোড়ায়। তাহলে পেশেন্টের যদি ডিহাইড্রেশন হয়ে থাকে তাহলে তার সাইন হিসেবে আমরা দেখতে পাই সে কি করতে পারে না, পানি পান করতে পারে না। ঠিক আছে, পানি পান করতে পারে না। এরপর হচ্ছে লেথার্জিক হয়ে যায়, আর সানকেন আই, চোখ পোড়ায় কিন্তু, হ্যাঁ প্রচুর পরিমাণে চোখ পোড়ায়। ওকে, প্রচুর পরিমাণ চোখ পোড়ায়। এই তিনটা উত্তর হবে তাহলে। নাম্বার 1 হচ্ছে আনএবল টু ড্রিঙ্ক, পান করতে পারে না, লেথার্জি হয়ে যায়, আর সেই সাথে সানকেন আইও থাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে নাম্বার 19, কমন সাইট অফ বেড সোর। আমরা যারা লং টাইম ধরে ব্যথা অথবা অন্য কোনো কারণে বেড রিডিয়ান পেশেন্ট থাকি, তাদের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি কোন সাইটে আমাদের বেড সোরটা হয়ে থাকে। ঠিক আছে, আমরা একটু দেখে ফেলবো। অক্সিপিটাল হয়ে থাকে, নাকি অ্যাবডোমেন পেটে হয়ে থাকে, নাকি স্ক্যাপুলাতে হয়ে থাকে, নাকি ফরহেডে হয়ে থাকে, নাকি ফোর আর্মে হয়ে থাকে। সবাই দ্রুত উত্তর দিয়ে ফেলবো। যে সমস্ত অর্গ্যানগুলো আমাদের বডির অর্গ্যানগুলো আমাদের কি হবে, আমাদের বেডের সাথে লং টাইম ধরে যুক্ত থাকবে, সেই জায়গাগুলোতে আমাদের সবচেয়ে বেশি কি বেড সোর হওয়ার চান্স থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরটা হচ্ছে অক্সিপিটাল, এখানে হওয়ার চান্স থাকবে। অ্যাবডোমেন বা পেটে হবে না, কারণ লং টাইম ধরে পেশেন্ট উপর হয়ে শুয়ে থাকে না। এরপর হচ্ছে স্ক্যাপুলা আর বাটক, এই দুটো হচ্ছে সবচেয়ে কমনেস্ট সাইট। আর হচ্ছে ফরহেড আর ফোর আর্ম। ফরহেড মানে হচ্ছে কপালে হওয়ার চান্স তো কম, কিন্তু ফোর আর্ম, আচ্ছা ফোর আর্মে কি হবে, ফোর আর্মটা কোনটা, ফোর আর্মে কি বেড সোর হবে। ফোর আর্মে কি বেড সোর হবে, সবার কাছে প্রশ্ন রইল। ফোর আর্ম যেটা, সেখানে কি বেড সোর হবে কিনা। ঠিক আছে, ফোর আর্মে বেড সোর হবে কিনা এটা দেখে একটু সবাই বলবো, জানবো। এরপরে হচ্ছে নাম্বার 20, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। এটা আপনাকে কি রকমের হেল্প করবে। রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ আপনাকে কি রকমের হেল্প করবে। নাম্বার 1, ডিক্রিজ ডিপ্রেশন, আপনার ডিপ্রেশনটাকে দূর করবে। নাম্বার 2, প্রোটেক্ট কার্ডিও হার্ট ডিজিজটাকে প্রোটেক্ট করবে। এরপরে হচ্ছে ইনক্রিজ অ্যাংজাইটিটাকে আমরা কি করবে, অ্যাংজাইটিটাকে ইনক্রিজ করবে। এরপরে হচ্ছে ইনক্রিজ রেজিস্ট্যান্স টু ফ্যাটিগ, আর হচ্ছে ইমপ্রুভ ফিজিক্যাল ফিটনেস। এর মধ্যে কি হওয়ার সম্ভাবনা বেশি। আমরা যদি প্রতিদিন নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করে থাকি, তাহলে আমাদের কি সহযোগিতা করবে, পেশেন্টের কি সহযোগিতা হবে, ডিপ্রেশনটাকে কমাবে, এই অ্যাংজাইটি ইনক্রিজ করবে। পপি মায়ের একেবারে ভূত বানাই দিব। আর এরা কি পাগল হয়ে না গেল নাকি। অ্যাংজাইটি মানে কি, অ্যাংজাইটি মানে হচ্ছে উদ্বিগ্নতা, সেটাকে কি ইনক্রিজ করে, কখনো ইনক্রিজ করবে না।
আবার এসি উত্তর দেয়, দেখছো আবার এসি দিছে। 1 নম্বরটা হচ্ছে ডিক্রিজ ডিপ্রেশন, ডিপ্রেশনটাকে কমাবে। 2 নম্বরটা হচ্ছে করোনারি হার্ট ডিজিজ, এখান থেকে প্রোটেকশন করবে। আরটা হচ্ছে ইমপ্রুভ ফিজিক্যাল ফিটনেস, এই ফিজিক্যাল ফিটনেস ইমপ্রুভ করবে। এই 3টা উত্তর হবে। দেখছো অবস্থা। আচ্ছা, করোনারি হার্ট ডিজিজটাকে কি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ প্রোটেক্ট করে না? অফকোর্স করে। আমাদের প্রতিদিন রেগুলার ফিজিক্যাল নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করলে অবশ্যই আমাদের ডিপ্রেশনটাকে কমাবে, আমাদের করোনারি হার্ট ডিজিজটাকে প্রোটেকশন দিবে, এবং সেই সাথে ফিজিক্যাল ফিটনেসটাও কিন্তু ইমপ্রুভড হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে বেস্ট অ্যান্সার্স। এবার আমরা কয়েকটা বেস্ট অ্যান্সার দেখি। ঠিক আছে। প্রথম বেস্ট অ্যান্সার হচ্ছে দ্য বেস্ট মেথড ফর ডিস্ট্রয় ব্যাকটেরিয়াল স্পোর। ব্যাকটেরিয়াল স্পোরটাকে নষ্ট করে দেওয়ার জন্য সবচেয়ে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট? দ্রুত উত্তর দিতে হবে, দ্রুত উত্তর দিতে হবে। ব্যাকটেরিয়াল স্পোরটাকে নষ্ট করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, বেস্ট মেথড হিসেবে ব্যবহার করা হয় কোনটা? সোনিয়া আক্তার কাইফা, কেন বয়লিং? কেন বয়লিংটা কি বেস্ট মেথড? বয়লিং সিদ্ধ করে কি সব কিছু করা যাবে? কোনটা উত্তর হবে? বেস্ট মেথড ফর ডিস্ট্রয় দ্য ব্যাকটেরিয়াল স্পোর। সবাই বলছে এ ফর অটোক্লেভিং। ঠিক আছে, বিকজ অটোক্লেভিং ইজ দ্য বেস্ট মেথড ফর ডিস্ট্রয় ব্যাকটেরিয়াল স্পোর। ঠিক আছে। অটোক্লেভিং এর নিয়মটা কি আমরা সবাই জানি? একটু কমেন্ট করে জানাই তো অটোক্লেভিং এর নিয়মটা কি। সবাই একটু কমেন্টস করি। অটোক্লেভিং এর নিয়মটা কি? কত ডিগ্রি সেন্টিগ্রেডে কত সময় ধরে পানি ফোটার পরে তার মধ্যে ইনস্ট্রুমেন্ট দিতে হবে, এটা কি আমরা সবাই জানি? কত ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কত সময় ধরে ইনস্ট্রুমেন্ট সিদ্ধ করলে অথবা অটোক্লেভিং করলে সময় হবে, এটা সবার কাছে প্রশ্ন থাকবে। অটোক্লেভিং সিস্টেমটা কি? আচ্ছা, তাহলে উত্তরটা হবে অটোক্লেভ। আমরা চলে যাই 2 নম্বরে, সাবজেক্টিভ ডাটা। অটোক্লেভ টাইম হচ্ছে 90 মিনিট। কোথায় পাইছে আল্লাহই জানে। ওয়ান টু ওয়ান ডিগ্রি মেবি। 1 to 1 ডিগ্রি কি সেন্টিগ্রেড না ফারেনহাইট তারেক? 121 ডিগ্রি সেলসিয়াস 30 মিনিট। 30 মিনিট কখন থেকে? 120 ডিগ্রি, 121 ডিগ্রি, 121 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 30 মিনিট। এই 30 মিনিট কখন থেকে শুরু হবে? পানি চুলায় দেওয়ার পর থেকে নাকি 121 ডিগ্রিতে ফোটার পর থেকে? কখন থেকে শুরু হবে? অটোক্লেভিংয়ের সিস্টেমটা হচ্ছে, অটোক্লেভের প্রপার নিয়মটা হচ্ছে 121 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট ধরে ইনস্ট্রুমেন্টগুলোকে ফোটাতে হবে। 121 ডিগ্রি সেন্টিগ্রেডে 121 ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটানোর পরে 121 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 121 ডিগ্রিতে যখন ফুটবে তখন থেকে 30 মিনিট। রাইট, 121 ডিগ্রিতে ফোটার পর থেকে। ভেরি গুড। 121 ডিগ্রিতে ফোটার পর থেকে শুরু করে তারপরে আমাদের 30 মিনিট পর্যন্ত অটোক্লেভিং করার নিয়ম। ওকে, আমাদের সাথে নাহিদ হোসেন যোগদান করেছে। থ্যাংক ইউ নাহিদ। 121 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, সাবজেক্টিভ ডেটা কোনটা? এবার 2 নম্বর প্রশ্নের উত্তরটা একটু দেখি। সাবজেক্টিভ ডেটা পেশেন্ট ওন স্টেটমেন্ট, নাকি ডাক্তার যেটা বলবে সেটা, নাকি মেডিকেল রেকর্ড যেটা বলবে সেটা, নাকি স্কুল রেকর্ড যেটা বলবে সেটা? স্কুল বানানটা মনে হয় মিসিং হয়ে গেছে।
এক নম্বরটা হচ্ছে পেশেন্টের স্টেটমেন্ট, নাকি ডাক্তারের স্টেটমেন্ট, নাকি মেডিকেল রেকর্ড, নাকি স্কুল রেকর্ড? এক্ষেত্রে সবাই আমরা বুঝতে পারছি সাধারণত পেশেন্ট আমাদের কাছে এসে যে স্টেটমেন্টটা দিবে সেটা হচ্ছে সাবজেক্টিভ ডেটা, আর পেশেন্টের অ্যাটেন্ডেন্স আমাদেরকে যে স্টেটমেন্টটা দিবে সেটা হচ্ছে অবজেক্টিভ ডাটা। এটা আমরা আগে থেকে একটু খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। পেশেন্টের ওন স্টেটমেন্টটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ডেটা, আর পেশেন্টের আশেপাশে যারা থাকবে তাদের স্টেটমেন্টটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ডেটা। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই 3 নম্বর প্রশ্নে। 3 নম্বরটা হচ্ছে হাই ব্লাড প্রেশার কল্ড। প্রশ্নটা কিন্তু একেবারেই সহজ। ব্লাড প্রেশার যখন বেড়ে যায় তখন তাকে কি বলে? হাইপারটেনশন বলে, নাকি হাইপোটেনশন বলে, নাকি ট্যাকিকার্ডিয়া বলে, নাকি ব্রেডিকার্ডিয়া বলে? এটা আমরা সবাই মোটামুটি জানি, খুবই সহজ একটা প্রশ্ন। হাইপারটেনশনটা হচ্ছে, এটা হচ্ছে ব্লাড প্রেশার যখন আমাদের সিস্টোলিকটা হবে মোর দেন 140 আর ডায়াস্টোলিকটা হবে হচ্ছে মোর দেন 90 mmHg। ঠিক আছে, আর হাইপোটেনশনটাও একই কথা, এটা বিপি। সিস্টোলিকটা হবে যখন কত হবে? লেস দেন 100 এর নিচে নামবে, তাই না? 100 না 110, 110 এর নিচে নামবে। আর ডায়াস্টোলিকটা হচ্ছে যখন লেস দেন 60 নিচে নামবে, বি বা এটা হচ্ছে মিলিমিটার অফ মার্কারি। আর ট্যাকিকার্ডিয়াটা খুবই সহজ, পালস রেট যখন মোর দেন 100 বিট পার মিনিট। আর ব্রেডিকার্ডিয়াটা হচ্ছে পালস রেট যখন লেস দেন 60 বিট পার মিনিট। এটা হচ্ছে আমাদের টোটাল হিসাব, তাই না? পালসের ক্ষেত্রে ব্রেডিকার্ডিয়া, রাইট। থ্যাংক ইউ অরিন। অরিন বলছে যে পালসের ক্ষেত্রে হচ্ছে ব্রেডিকার্ডিয়া এবং ট্যাকিকার্ডিয়া হবে, আর ব্লাড প্রেশারের ক্ষেত্রে হচ্ছে হাইপারটেনশন এবং হাইপোটেনশন হবে। হাইপার মানে বেশি, হাইপো মানে কম, টেকি মানে বেশি, ব্রেডি মানে কম, ব্যাস। ওকে, এরপরে আমরা চলে যাই আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তরে। আমাদের 4 নম্বরটা হচ্ছে ইউরিন ফর সুগার টেস্ট। এগুলো খুবই সহজ প্রশ্ন আসলে। সুগার টেস্টটা কখন করা হয়ে থাকে? সুগার টেস্ট করে আমরা কি উত্তর পাই? হাইপারটেনশন মেজারমেন্ট করতে পারি, নাকি ডায়াবেটিক মেলাইটাস মেজারমেন্ট করতে পারি, নাকি টাইফয়েড ফিভার মেজারমেন্ট করি, নাকি ডেঙ্গি ফিভার মেজারমেন্ট করি? ঠিক আছে, ইউরিন ফর সুগার টেস্ট আমরা করে থাকি অবশ্যই পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাসটাকে টেস্ট করার জন্য। ডিএম, ভেরি গুড। নরিন, তারেক, অরিন, বিথি, পপি, সোনিয়া, শ্রাবণী, অনামিকা, পপি, সবাই। আচ্ছা, এ হাইপারটেনশন। আরে পপির মোবাইলের কিবোর্ডে মনে হয় ব্যাপক সমস্যা আছে, না হলে ইউরিন ফর সুগার টেস্ট নিঃসন্দেহে হাইপারটেনশন মেজারমেন্ট করে না। ঠিক আছে, এটা হচ্ছে ডায়াবেটিক মেলাইটাস। ওকে, ডায়াবেটিসটাকে চেক করার জন্য আমরা ইউরিন ফর সুগারটাকে টেস্ট হিসেবে দিয়ে থাকি। এবার আমাদের 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেনটা হচ্ছে কমন টিউব ফিডিং প্রবলেমটা কি হয়ে থাকে? টিউব ফিডিং প্রবলেমটা কি হয়ে থাকে? টিউব ফিডিংটাকে আমরা আরেক নাম বলি হচ্ছে নেজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং, তাই না? নেজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং, নেজোগ্যাস্ট্রিক টিউব বা এনজি টিউব ফিডিং এটাকে বলি আমরা, এনজি টিউব। ঠিক আছে, এনজি টিউব ফিডিং এর ক্ষেত্রে সবচেয়ে কোন প্রবলেমটা আমাদের বেশি হয়ে থাকে? একটা হচ্ছে সোর থ্রোট, গলায় ঘা, নাকি পেলর, নাকি ক্লাভিং, নাকি অ্যাসপিরেশন? আচ্ছা, শ্রাবণী ইতি বলছে এ ফর সোর থ্রোট। একটু মাথায় একটু বুঝে পড়ো, একটু বুঝে দেখো, আগে একটু বুঝো। ঠিক আছে, টিউব ফিডিং হলে প্রথম যে ফিডিংটা দেয় সেই ফিডিংটা যদি বাই চান্স স্টোম্যাকে না গিয়ে যদি লাংসে চলে যায় তাহলে কি হতে পারে?
মুহূর্তের মধ্যে সবার উত্তর পরিবর্তন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, নাসোগ্যাস্ট্রিক টিউব পরানোর সময় সবচেয়ে প্রথম যে প্রবলেমটা হয়ে থাকে দ্যাট ইজ দ্য স্টোমাকে না গিয়ে ওটা যেন ওটা যদি লাংসে চলে যায়, এবং সেই হিসেবে যদি পেশেন্টকে আমরা ফিডিং দিতে থাকি তাহলে অবশ্যই পেশেন্টের অ্যাসপিরেশন হওয়ার চান্স থাকে, রাইট? ঠিক আছে, নাসোগ্যাস্ট্রিক টিউব দিয়ে যদি পরানোর পরে যদি ভালোভাবে খাবারটা স্টোমাকে না যায় তাহলে লাংসে চলে যেতে পারে, লাংসে চলে গেলে আমাদের অ্যাসপিরেশন হয়ে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, অ্যান্ড অ্যাসপিরেশন ইজ দ্য অ্যান্সার। ওকে, এরপরে আমরা চলে যাই আমাদের পরের প্রশ্ন, আমাদের 6 নম্বর প্রশ্ন, মোস্ট ইফেক্টিভ নন ভার্বাল কমিউনিকেশন। এটা আমরা এর আগেও পড়েছি। মোস্ট ইফেক্টিভ, সবচেয়ে কার্যকরী নন ভার্বাল বা অমৌখিক যে কমিউনিকেশন সেটা কি আসলে? রিটেন মেসেজ, নাকি ফেশিয়াল এক্সপ্রেশনস, নাকি লিসনিং, নাকি ভার্বাল এক্সপ্রেশন? নন ভার্বাল কমিউনিকেশনে তো অবশ্যই ভার্বাল এক্সপ্রেশন হবে না। স্যার এটা আমি সঠিকই দিচ্ছি না শুনেই। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, মোস্ট ইফেক্টিভ নন ভার্বাল কমিউনিকেশনটা হচ্ছে, নন ভার্বাল কমিউনিকেশনটা সবচেয়ে কার্যকরী কমিউনিকেশনটা হচ্ছে কি? বি। সবাই ফেশিয়াল এক্সপ্রেশন, এগুলো কি মাথা খারাপ হয়ে গেল? এই তোমরা কি পাগল হয়ে গেলে? ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে কখনো সবচেয়ে বেশি ইফেক্টিভ? ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে কি সব কিছু বোঝানো যায়? মোস্ট ইফেক্টিভ, মোস্ট ইফেক্টিভ মানে কি? সবচেয়ে বেশি কার্যকরী। ভাইরে ভাই, সবচেয়ে বেশি কার্যকরী কি কখনো ফেশিয়াল এক্সপ্রেশনস দিয়ে হয়? মুখের ভঙ্গিমা দিয়ে কি সব রকমের কথা প্রকাশ করা যায়? অফকোর্স নট। তাহলে সবার মুখের ভঙ্গিমা দিয়ে কথা বলতো? মুখের ভঙ্গিমা দিয়ে কথা বলা যায় না। আপনি যদি কারো ভ্রু উঁচু করেন বা যদি চোখ টিপ দেন তাহলে বিষয়টা কি সত্য নাকি মিথ্যা নাকি কি বলতে যাচ্ছেন সেটা প্রকাশ পাবে। কিন্তু যদি আমরা রিটেন মেসেজ দেই যদি, তাহলে আমাদের কি হবে? লিখিত মেসেজ, লিখিত আমি অনেক লাইন লিখে ফেলবো, এক্ষেত্রে আমার গোপনীয়তা রক্ষা হবে, এক্ষেত্রে আপনি একবার লিখে আমি আবার কাটবো, এভাবেই মেসেজটা কিন্তু দেওয়া যায়। যেমন এখন মেসেঞ্জারে আমরা অনেকেই কথা বলছি, মেসেঞ্জারে কথা বলার সময় আমরা কিন্তু অনেক কথা ভেবে চিনতে বলতে পারি, লেখার সুযোগটা আমরা অনেকভাবে পেতে পারি। ঠিক আছে, সুতরাং আমরা যদি লিখে মেসেজটা দিতে পারি তাহলে আমাদের গোপনীয়তা রক্ষা হবে, আমরা বুঝে শুনে উত্তর দিতে পারবো, আমরা যেটা লেখা দরকার সেটা লিখতে পারবো না, কনফিডেন্সিয়ালিটি মেনটেইন হবে। তো এটাই হচ্ছে রিটেন মেসেজ। বাট রিটেন মেসেজ লিখতে গেলে মুখে কথা বলা লাগে না, সেটার জন্য বলা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ যে মেথড বা ইফেক্টিভ যে ওয়ে সেটা হচ্ছে আমাদের রিটেন মেসেজ। বাদ বাকিগুলোতে আমি নাই বা গেলাম। ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে, একটু বুঝে শুনে উত্তর দিতে হবে, বিকজ বেস্ট অ্যান্সার কিন্তু একটাই উত্তর হবে, একটাই যদি ভুল হয়ে যায় পুরো 1 মার্ক কাটা। ওকে, আচ্ছা 7 নম্বরে হচ্ছে কি বলছে? সায়ানোসিস কাকে বলে? সায়ানোসিস কাকে বলে? ল্যাক অফ ফ্লুইড, নাকি ল্যাক অফ অক্সিজেন, নাকি ল্যাক অফ আয়রন, নাকি ল্যাক অফ গ্লুকোজ? এটা কি উত্তর হবে? সায়ানোসিস কাকে বলে? সায়ানোসিস কাকে বলে? সায়ানোসিস পেশেন্টের কোন অবস্থাকে আমরা সায়ানোসিস বলি? সবাই বি উত্তর দিচ্ছে, তাহলে বি হবে। আচ্ছা, ল্যাক অফ অক্সিজেন, রাইট। ল্যাক অফ অক্সিজেন যখন হয় তখন আমরা তাকে বলি সায়ানোসিস। ঠিক আছে, এটাকে বলছি আমরা সায়ানোসিস। ওকে, ল্যাক অফ ফ্লুইড হলে তাকে আমরা বলি হাইপোভলিউমিয়া, ল্যাক অফ আয়রন হলে তাকে আমরা বলি আয়রনেমিয়া, আর ল্যাক অফ গ্লুকোজ হলে কি বলে আমি জানি না, তবে ল্যাক অফ অক্সিজেনটাই হচ্ছে আমাদের সায়ানোসিস। ঠিক আছে, এরপরে আমাদের 8 নম্বর প্রশ্ন রয়েছে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে বেনিফিট অফ হেলথ অ্যাসেসমেন্ট। হেলথ অ্যাসেসমেন্টের কিছু বেনিফিট, কি বেনিফিট আছে হেলথ অ্যাসেসমেন্টের? হেলথ অ্যাসেসমেন্টের বেনিফিট আমরা ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের একটা টপিক হিসেবে হেলথ অ্যাসেসমেন্ট সাবজেক্ট এবং হেলথ অ্যাসেসমেন্ট টপিক পড়েছিলাম। সেখানে আমাদের কি কি হেলথ অ্যাসেসমেন্টের বেনিফিট থাকবে, সুবিধা অথবা উপকারিতা কি আছে? টু আইডেন্টিফাই অ্যাকচুয়াল প্রবলেম,
টু রিডিউস হেলথ প্রবলেম, টু রিডিউস ওয়েট গেইন, টু প্রোভাইড হেলথ ইনফরমেশন। আমি আবারও বলছি, প্রশ্নটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, ঠিক আছে? বুঝে শুনে দিতে হবে, বুঝে শুনে দিতে হবে। সবাইকে উত্তরটা বুঝে শুনে দিতে হবে যে হেলথ অ্যাসেসমেন্টের দ্বারা আপনি পেশেন্টের কী করতে পারেন। আচ্ছা, অনেকেই বলছে বি ফর হচ্ছে টু রিডিউস হেলথ প্রবলেম। স্বাস্থ্য সমস্যাটাকে আপনি হেলথ অ্যাসেসমেন্ট করে স্বাস্থ্য সমস্যাটাকে কমানো যায় না। আবার অনেকেই বলছে বি তো উত্তর দিলাম, বি হবে না। অনেকেই বলছে ডি ফর হচ্ছে টু প্রোভাইড হেলথ ইনফরমেশন। হেলথ ইনফরমেশন নিয়ে তো কোনো হেলথ ইনফরমেশন তো নিবই। হেলথ অ্যাসেসমেন্ট মানে হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত অ্যাসেসমেন্টগুলো করা। অ্যাসেসমেন্টগুলো করে টু প্রোভাইড হেলথ ইনফরমেশনটা আমার লাভ নেই আসলে। আমার কাজটা হবে টু আইডেন্টিফাই অ্যাকচুয়াল হেলথ প্রবলেম, ঠিক আছে? আসল সমস্যাটাকে বের করা। সব যারা উত্তর দিয়েছে তাদের প্রশ্নের উত্তর সঠিক। আমরা এখানে দেখেছিলাম আমাদের 1 নম্বরে কি ছিল? 1 নম্বরে ছিল ইন্সপেকশন। 2 নম্বরে কি ছিল? পালপেশন। 3 নম্বরে কি ছিল? অসকালটেশন। আরটা কি ছিল? ইন্সপেকশন, পালপেশন, অসকালটেশন, আরটা হচ্ছে পারকিউশন, ঠিক আছে? পারকিউশন। তাহলে এই 5টা এই চারটা পদ্ধতির মাধ্যমে আমরা হেলথ অ্যাসেসমেন্ট করে থাকি। হেড টু টো অ্যাসেসমেন্ট আজকে সবার পড়া থাকবে, আজকে সবার হোমওয়ার্ক থাকবে। হেড টু টো যে হেলথ অ্যাসেসমেন্ট আছে এটা পড়তে হবে সবাইকে, ঠিক আছে? ইন্সপেকশন, পালপেশন, অসকালটেশন এবং পারকিউশন, এই 4টা সিস্টেমের মাধ্যমে আমরা পেশেন্টের অ্যাকচুয়াল প্রবলেমটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, ঠিক আছে? এটার জন্য এটার উত্তর হবে এ, টু আইডেন্টিফাই অ্যাকচুয়াল হেলথ প্রবলেম। রিডিউস হেলথ প্রবলেম, আমরা তো রিডিউস করতে পারবো, ঠিক আছে? সেটা পরের ব্যাপার। আগে তো আইডেন্টিফাই করতে হবে। মূল সমস্যাটা যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে তো আপনি সেটাকে কমাতে পারবেন না, ঠিক আছে? এটার জন্য টু আইডেন্টিফাই অ্যাকচুয়াল হেলথ প্রবলেমটাই হবে উত্তর। 9, এক্সাম্পলস অফ ম্যাস কমিউনিকেশন। আজকে আমাদের প্রশ্নে আসলে কমিউনিকেশন থেকে প্রশ্ন বেশি আসছে। এক্সাম্পলস অফ ম্যাস কমিউনিকেশন। ম্যাস কমিউনিকেশন বলতে কি বুঝি আমরা? গণযোগাযোগ, ঠিক আছে? গণযোগাযোগের মাধ্যম সবচেয়ে বেশি কোনটা? নিউজ পেপার নাকি বুকস নাকি ইমেইল নাকি ম্যাগাজিন? কোনটা হবে উত্তর? নিউজ পেপার হবে নাকি বুকস হবে নাকি ইমেইল হবে নাকি ম্যাগাজিন? নিউজ পেপার হবে। সবাই উত্তর দিচ্ছে। এখানে উত্তর হবে কি? নিউজ পেপার। কারণ নিউজ পেপারটা যেখানে বসেই ছাপা হোক না কেন মুহূর্তের মধ্যে দেশের যে কোনো প্রান্তে পৌঁছে যাচ্ছে। এটার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাস কমিউনিকেশনটা হচ্ছে এই নিউজ পেপার, ঠিক আছে? নিউজ পেপারটা হচ্ছে এক রাতের মধ্যে, মুহূর্তের মধ্যে ইনফরমেশনসটা কিন্তু সকলের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। অ্যান্ড ফর দ্যাট রিজন ম্যাস কমিউনিকেশন হিসেবে নিউজ পেপারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাস কমিউনিকেশন। ওকে, এরপরে হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন অফ ওরাল মেডিকেশন। কাদেরকে ওরাল মেডিকেশন দেওয়া যাবে না, ঠিক আছে? এটা উত্তর দিতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডে ক্লাস। আজকের ক্লাসের সবচেয়ে শেষ প্রশ্ন হচ্ছে ওরাল মেডিকেশন কাদেরকে দিব না? পোস্ট অপারেটিভের পেশেন্টকে দিবেন না, নাকি আনকনশাস পেশেন্টকে দিবেন না, নাকি ডায়রিয়া পেশেন্টকে দিবেন না, নাকি ওরাল ইনফেকশন পেশেন্টকে দিবেন না? আচ্ছা, সোনিয়া আক্তার কাইফা বলছে সি, ডায়রিয়া পেশেন্টকে সোনিয়া আক্তার কাইফা ওরাল মেডিকেশন দিবে না, পেশেন্টকে মারিয়েই ফেলবে। এটা একদম মানুষ মারা নার্স হবে আমার।
আনকনশাস পেশেন্ট, ওকে ওকে ওকে, সবাই বি 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 বি, এতগুলো দিতে হবে না, একটা দিলেই হবে। আচ্ছা, অনামিকা বলছে যে ওরাল ইনফেকশন পেশেন্ট। আচ্ছা, ওরাল ইনফেকশন হলে কি পেশেন্টকে ওরাল মেডিকেশন দেওয়া যাবে না অনামিকা? মুখে যদি ইনফেকশন হয়ে থাকে, মুখে ইনফেকশন লাইক ক্যান্ডিডিয়াসিস হতে পারে, বা স্টোমাটাইটিস হতে পারে, অথবা জিহ্বায় ঘা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, তো সেক্ষেত্রে কি আমি তাকে মুখে ওষুধ দিব না? অবশ্যই দিতে পারবো। কিন্তু পেশেন্ট যদি আনকনশাস হয়ে থাকে, পেশেন্ট যদি অচেতন হয়ে থাকে, তার তো নিজের উপরে কোনো কন্ট্রোল নাই, সুতরাং তাকে কিন্তু আমি কোনোভাবে মুখে মেডিসিন দিতে পারি না। কারণ মুখে মেডিসিন দিলে সে মেডিসিনটা গিলতেও পারবে না, মুখে মেডিসিন দিলে সে মেডিসিনটা খেতেও পারবে না। হয় গড়ায় পড়ে যাবে, নতুবা জোর করে মুখের ভিতর দিয়ে দিলে তার লাংসে গিয়ে অ্যাসপিরেশন হতে পারে। এটার জন্য অবশ্যই অচেতন রোগীকে মুখে ওষুধ দেওয়া যাবে না। সো আমাদের উত্তর হবে আনকনশাস পেশেন্ট। আচ্ছা আচ্ছা, কনফিউশন হয়ে গেছে, ভেরি গুড। কনফিউশন হতে হবে, কনফিউশন হওয়া যাবে, অসুবিধা নাই, কিন্তু উত্তর সঠিক দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের লাস্ট প্রশ্নের উত্তর হচ্ছে আনকনশাস পেশেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে শেষ প্রশ্ন ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এমসিকিউ এবং বেস্ট অ্যান্সার ক্লাসটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে শরীরটাও বেশি ভালো না, এই জন্য খুব বেশি ইফোর্ট দিতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। আর আগামীকাল কী ক্লাস নিলে ভালো হয় সবাই একটু লাইভে বলে যাবেন, কমেন্ট করবেন প্লিজ। সবাই একটু কমেন্ট করলে ভালো হয়। আগামীকাল স্যার থার্ড ইয়ারের কিছু ক্লাস নিয়েন। আচ্ছা স্যার, এমনভাবে এমসিকিউ নিয়ে নতুন কিছু জানা যায়। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। নতুন কিছু জানার জন্যই বেসিক্যালি আমাদের এই ক্লাসটার ব্যবস্থা করা। আমরা চাই যে নতুন কিছু জানতে পারি। মেডিকেল সার্জিক্যাল নার্সিং, ওকে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, ওকে মেডিকেল সার্জিক্যাল নার্সিং। কারণ ফার্স্ট ইয়ার ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের পরেই কিন্তু সেকেন্ড ইয়ারে মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে হিউজ প্রশ্ন আসে। এবং মেডিকেল সার্জিক্যাল নার্সিং হচ্ছে এমন একটা বিষয় যেখান থেকে অনেক কিছু শেখার আছে। কারণ এখানে আমার সকল রকমের ডিজিজ নিয়ে কথা বলা হয়। অরিন বলছে স্যার মিডওয়াইফারি, হ্যাঁ মিডওয়াইফারিতে আসবো বাবু, আমাকে একটু সময় দিতে হবে। মিডওয়াইফারিতে আসবো, মিডওয়াইফারিও ক্লাসে আসবো আমরা, কিন্তু মিডওয়াইফারিতে আসার জন্য একটু সময় নিতে হবে। কারণ মিডওয়াইফারি হচ্ছে ডিপ্লোমাতে থার্ড ইয়ার আর বিএসসিতে ফোর্থ ইয়ার। সুতরাং আমরা আগে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারটা একটু রিভিশন দিয়ে আসি, তারপরে আমরা ইনশাল্লাহ মিডওয়াইফারিতে চলে আসবো। আচ্ছা, মিডওয়াইফারিতে ছেলেরা একটু কমই জানি আমরা। কেন কম জানবো? আমি তো এখানে কম জানার কোনো প্রশ্নই দেখি না বাবা। ভালো করে পড়তে হবে, হ্যাঁ ভালো করে পড়তে হবে, তাহলেই জানা যাবে। শুধু যে আপনার মিডওয়াইফারি রিলেটেড অর্গ্যানসগুলো থাকলেই যে আপনি জানবেন, বিষয়টা কিন্তু এমন নয়। ঠিক আছে, বিষয়টা এমন নয়। সুতরাং পড়তে হবে, জানতে হবে। মূলত বিষয়টা হচ্ছে মিডওয়াইফারিতে আমরা একটু ছেলেরা একটু গুরুত্ব কম দেয়, এটা একটা কথা। আর দুই নম্বর কথা হচ্ছে আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে ছেলেরা ডিউটি করবে ইমার্জেন্সিতে আর মেয়েরা ডিউটি করবে ওয়ার্ডে। এই জন্য মিডওয়াইফারিতে ভালো পড়ালেখা হয়নি। আচ্ছা স্যার, আমাদের মিডওয়াইফারি লগ বুক কাকে কি করা লাগবে নাকি? বুঝি না প্রশ্নটা। ওকে, তাহলে আমরা আগামীকাল ইনশাল্লাহ মেডিকেল সার্জিক্যাল নার্সিং ক্লাস নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। দেখা হচ্ছে আগামীকাল ক্লাসে। সবাইকে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। শুভরাত্রি।